সেই তপ্ত দুপুর ও একটি ভয়ঙ্কর চর। ভার্সিটির লাইফটা আমার কাছে সবসময় একটু আড্ডাবাজ আর বিন্দাস টাইপের ছিল। থার্ড ইয়ারে পড়ি, ক্যাম্পাসে মোটামুটি সবাই চেনে, কিন্তু আজকের দিনটা যে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সেটা কে জানতো। রোদের তেজ আজ একটু বেশি। আমি আর আমার বন্ধু নিশান করিডোর দিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই দেখলাম একটা মেয়ে লাল রঙের সালোয়ার কামিজ পরে হন্তদন্ত হয়ে লাইব্রেরির দিকে যাচ্ছে, হাতে এক গাদা ফাইল। দেখেই বোঝা যাচ্ছে নতুন ভর্তি হয়েছে, মানে আমাদের জুনিয়র। দেখ আবির, মেয়েটা তো বেশ কিউট, কিন্তু মুখটা শুকিয়ে আছে কেন রে? মনে হয় কোনো প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে লেট করে ফেলেছে। চল একটু মজা নেই। আমি মেয়েটার ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম। সে ফাইলগুলো সামলাতে গিয়ে প্রায় আমার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা। আরে আরে, এত তাড়াহুড়া কিসের? ডিপার্টমেন্টে কি আগুন লেগেছে? প্লিজ সাইড দিন, আমার হাতে একদম সময় নেই। ম্যাম খুব রাগী, 5 মিনিট দেরি হলে ফাইল আর নেবে না। আমি এই ভার্সিটির সিনিয়র। আগে সালাম দাও, তারপর রাস্তা ছাড়ব। তার আগে এক কদমও নড়তে দেব না। মেয়েটার চোখে মুখে তখন এক অদ্ভুত রাগ ফুটে উঠল। আমি ভেবেছিলাম ও হয়তো ভয় পাবে বা আবদার করবে, কিন্তু যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনি কি সরবেন নাকি সরাবো? দেখেই না ছোট বোন কি করতে পারো। চটাস করে হঠাৎ একটা শব্দ হলো। আমার বাম গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। করিডোরের সবাই হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। নিশান্ত নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। ছোট বোন ডাকবেন না একদম। আদব কায়দা শিখে তারপর ভার্সিটিতে আসবেন। ফাজিল সিনিয়র কোথাকার। কথাটা বলেই ও ঝড়ের বেগে লাইব্রেরির দিকে চলে গেল। আমি তখনও গাল ধরে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি। বন্ধু, তোর তো দেখছি আজ ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেল। জুনিয়রের হাতে চল, উফ, অমৃত। চুপ কর নিশান, মেয়েটার সাহস তো কম না। সবার সামনে আমার ইজ্জত শেষ করে দিল। এর শোধ আমি নেবই। দেখে নিস, এই মেয়েকে আমি নাকে খত দিয়ে ছাড়ব। সেদিন রাগে আমার গা জ্বলছিল, কিন্তু আমি জানতাম না এই রাগী মেয়েটাই একদিন আমার ঘরে আসবে আর আমার পুরো জীবনটা শাসন করবে। যে মেয়েটা আজ চর মারল, সেই একদিন আমার রাগী বউ হয়ে কপালে চুমু খাবে। এটা ভাবলে আজও আমার হাসি পায়। সেই চর খাওয়ার পর 3 দিন কেটে গেছে, কিন্তু ক্যাম্পাসের চায়ের দোকান থেকে শুরু করে কমন রুম, সব জায়গায় এই একটাই আলোচনা। আবির ভাইকে এক জুনিয়র মেয়ে থাপ্পড় মেরেছে। থার্ড ইয়ারের দাপুটে বড় ভাই হিসেবে আমার যে ইমেজ ছিল, সেটা এখন ধুলোয় মিশে গেছে। অপমানে আমার মাথা কাটা যাচ্ছিল। বন্ধুদের টিপ্পনি আর আর চোখে তাকানো সহ্য করতে না পেরে ঠিক করলাম মেয়েটাকে শিক্ষা দিতেই হবে। ওর নাম জানতে বেশি সময় লাগেনি। নিশি, বিবিএ ফার্স্ট সেমিস্টার। শান্ত স্বভাবের মনে হলেও মেজাজটা ওর আগুনের মতো। আমি আর আমার পুরো গ্যাং নিয়ে আজ ক্যান্টিনের সবচেয়ে বড় টেবিলটা দখল করে বসেছিলাম। লক্ষ্য একটাই, নিশি এখানে আসলেই তাকে ধরব। আমি সিগারেটের ধোঁয়া ছেড়ে নিশানের দিকে তাকালাম। কিরে আবির, গালের দাগ কি শুকিয়েছে? আজ কিন্তু ছেড়ে দিবি না। পুরো থার্ড ইয়ারের মান সম্মান তোর হাতে। নিশি তার 2 বান্ধবীর সাথে কথা বলতে বলতে ক্যান্টিনে ঢুকল। কাঁধে একটা নীল রঙের ব্যাগ, পরনে সাদা কামিজ। দূর থেকে দেখে মনে হয় খুব শান্ত এক মায়াবী মেয়ে, কিন্তু ওর চোখে যে কি তেজ তা আমি ভালো করেই জানি। আমি টেবিল থেকে ধীর পায়ে উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। পুরো ক্যান্টিন মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। সবাই যেন শ্বাস বন্ধ করে পরবর্তী নাটকের অপেক্ষা করছে। কি ব্যাপার নিশি, সেদিন তো খুব হাত চালিয়েছিলে, আজ দেখি একদম শান্ত। ভেবেছিলে চর মেরে পার পেয়ে যাবে? নিশি থামল। তার বান্ধবীরা ভয়ে একটু পিছিয়ে গেল। নিশি আমার দিকে সরাসরি তাকালো। ওর বড় বড় চোখের মণিগুলো রাগে চিকচিক করছে। আপনি আবার এসেছেন কেন?
আপনার লজ্জা শরম বলতে কি কিচ্ছু নেই? সেদিন তো স্পষ্ট করেই বলেছি ফাজলামি সহ্য করব না। সরুন সামনে থেকে, আমাকে খেতে দিন। এত সহজ না মিস নিশি। সবার সামনে আমাকে অপমান করেছ, আমার প্রেস্টিজে আঘাত করেছ। আজ তোমায় হয় সবার সামনে কানে ধরে মাপ চাইতে হবে, নয়তো তুমি কল্পনাই করতে পারছো না তোমার আগামী দিনগুলো এই ভার্সিটিতে কেমন কাটবে। নিশি এবার এক কদম এগিয়ে এলো। ওর গায়ের হালকা পারফিউমের ঘ্রাণ আমার নাকে এলো, কিন্তু ওর কথাগুলো ছিল বিষের মতো। শোনেন মিস্টার আবির, আপনি সিনিয়র হতে পারেন, কিন্তু আপনি মোটেও সম্মান পাওয়ার যোগ্য নন। আপনাদের মতো ছেলেদের জন্য এই ভার্সিটির পরিবেশ নষ্ট হয়। আমি সরব না, আর মাপ চাওয়ার তো প্রশ্নই ওঠে না। সাহস থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখান, বাকিটা আমি বুঝে নেব। আমি একটু থতমত খেয়ে গেলাম। সাধারণত কোনো মেয়ে সিনিয়রের র্যাগিং দেখলে বা ধমক শুনলে কাঁদতে শুরু করে, কিন্তু নিশি উল্টো আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এতে আমার ইজ্জত আরও ডুবছে। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে একটা নতুন চাল চাললাম। ঠিক আছে সুন্দরী, মাফ চাইতে হবে না, কিন্তু ওই চরের বদলা তো আমি নেবই। আজ থেকে এক সপ্তাহ তুমি আমার হয়ে কাজ করবে। আমার প্র্যাকটিক্যাল খাতা লেখা, আমার অ্যাসাইনমেন্ট রেডি করা, আর আমি যখন যা বলবো তা শোনা। এই হলো তোমার শাস্তি। এটা করলে ওই চরের কথা আমি ভুলে যাব, আর তুমিও শান্তিতে ভার্সিটি করতে পারবে। কি বলো? আপনি কি ভাবছেন আমি আপনার বেতনভুক্ত চাকর? কেন করব আপনার কাজ? কারণ তুমি যদি এটা না করো, তবে কাল থেকে তোমার আর তোমার বান্ধবীদের এই ক্যাম্পাসে চলাফেরা করা কঠিন করে দেব। ডিপার্টমেন্টের টিচারদের কাছে তোমার নামে এমন নালিশ পৌঁছাবে যে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ডিসিশন তোমার, এক সপ্তাহের কষ্ট নাকি 4 বছরের নরক। নিশি কিছুক্ষণ চুপ করে থাকলো। ওর বান্ধবীরা ওর জামার হাতা ধরে ফিসফিস করে কিছু বলল। বোধহয় পরিস্থিতি শান্ত করার জন্য ওকে রাজি হতে বলল। নিশি একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, শুধু এক সপ্তাহ। এরপর যদি আমাকে বা আমার বন্ধুদের দিকে একবারও তাকান, তবে আমি সরাসরি প্রিন্সিপালের কাছে যাব, মনে থাকে যেন। ডিল। কাল সকালে লাইব্রেরির সামনে আমার নোটসগুলো রেডি থাকবে। দেরি হলে কিন্তু পেনাল্টি ডাবল হবে। নিশি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে হেঁটে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। নিশান টেবিল চাপড়ে হাততালি দিয়ে উঠল। মামা, খেলা তো বেশ জম্পেশ হবে। ভাগিনীকে তো খাঁচায় বন্দি করলি, কিন্তু সামলাতে পারবি তো? ওর চোখের আগুন দেখে তো আমারই কলিজা শুকিয়ে যাচ্ছে। আগুন তো কেবল জ্বলল নিশান। এই রাগী মেয়েটাকে বাগে আনতে পারলেই আমার জয়। কিন্তু আমি কি জানতাম এই এক সপ্তাহের দাপট সারা জীবনের জন্য আমার ওপর চেপে বসবে। এই মেয়েটি যে একদিন আমার পুরো বাড়ি মাথায় তুলে রাখবে রাগী বউ সেজে, সেটা তখন কল্পনাও করিনি। পরদিন সকাল থেকেই আমার মেজাজটা বেশ ফুরফুরে। কালকে সেই থমথমে পরিস্থিতির পর আজ নিশিকে একটু জব্দ করার পালা। আমি ঠিক 9টায় লাইব্রেরির পেছনের বাগানে গিয়ে বসলাম। হাতে আমার সেই মোটা প্র্যাকটিক্যাল খাতা আর কয়েকটা অ্যাসাইনমেন্টের টপিক। নিশান পাশে বসে বাদাম চিবোচ্ছিল আর আমার দিকে তাকিয়ে হাসছিল। কি রে আবির, শিকারি কি জালে আটকা পড়বে, নাকি আজকেও উল্টো ঝাড়িকে ফিরে আসবি? তুই চুপ করবি? আজ সে আসবেই। তার ক্যারিয়ারের মায়া থাকলে তাকে আসতেই হবে। ঠিক 10 মিনিট পর দেখলাম নিশি আসছে। পরনে হালকা বেগুনি রঙের একটা কামিজ, চুলে সাধারণ একটা ঝুঁটি করা, চোখে মুখে সেই চিরচেনা বিরক্তি। ও আমার কাছে আসতেই আমি পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসলাম। এই নিন আপনার খাতা, কি কি লিখতে হবে বলে দিন। আমার হাতে বেশি সময় নেই, 10টা থেকে ক্লাস আছে। আরে এত তাড়াহুড়ো কিসের? বসো, আগে একটু পানি খাও, তারপর বলছি। সিনিয়রদের সাথে একটু ভদ্রভাবে কথা বলতে হয়। আমি এখানে আপনার সাথে আড্ডা দিতে আসিনি। আপনি শর্ত দিয়েছেন, আমি কাজ করতে রাজি হয়েছি। এর বাইরে আপনার আর আমার কোনো সম্পর্ক নেই। তাড়াতাড়ি কাজটা বুঝিয়ে দিন। আমি ব্যাগ থেকে 3টা বড় ডায়েরি বের করে ওর সামনে রাখলাম। এগুলো গত সেমিস্টারের বাকি থাকা কাজ।
ইচ্ছে করে এগুলো ওকে দিয়ে লেখাবো বলে কাল রাতভর খুঁজে বের করেছি। এই নাও, এই ডায়েরিগুলো আর আমার এই অ্যাসাইনমেন্টের 10টা পেজ তোমাকে আগামী 2 দিনের মধ্যে লিখে শেষ করতে হবে। হ্যান্ডরাইটিং যেন একদম পরিষ্কার থাকে। আপনি কি পাগল? 2 দিনে এতগুলো লেখা অসম্ভব। আমি কি রোবট নাকি? আমার নিজের পড়াশোনা নেই? সেটা তোমার সমস্যা। তুমি বলেছিলে আমার কাজ করে দেবে। এখন যদি না পারো তবে ধরে নেব তুমি ভয় পেয়ে গেছো। আর ভয় পেলে মাফ চাওয়ার রাস্তা তো খোলাই আছে। ক্যান্টিনের মাঝখানে দাঁড়িয়ে বলবে, আবির ভাই আমি ভুল করেছি, তাহলেই মাফ। আপনি একটা অসভ্য জানোয়ার। সিনিয়রিটির সুযোগ নিয়ে আপনি একটা মেয়ের উপর মানসিক চাপ দিচ্ছেন। ছি! আমি জানতাম ও রাগবে, কিন্তু ওর রাগী চোখের জল দেখার একটা আলাদা আনন্দ আছে। নিশি খাতাগুলো ঝটকায় তুলে নিল। ওর হাত কাঁপছিল রাগে। ঠিক আছে, আমি লিখে দেব। 2 দিন তো, পরশু ঠিক এই সময় এখানে এসে খাতা নিয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন আবির সাহেব, জোর করে কাউকে দিয়ে কাজ করানো যায়, সম্মান পাওয়া যায় না। নিশি হনহন করে হেঁটে চলে গেল। নিশান তখন বাদাম খাওয়া থামিয়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। দোস্ত, কাজটা কি একটু বেশি হয়ে গেল না? মেয়েটার চোখ দেখে মনে হচ্ছিল ও এখনই কেঁদে ফেলবে। এতগুলো লেখা একা লেখা আসলেই কষ্টের। আরে না, ও একটু বেশি নাটক করছে। থাপ্পড় মারার সময় তো বুক কাঁপেনি, এখন কাজের বেলায় কেন এত মায়া? মুখে বললেও আমার মনের কোণায় কেন যেন একটু খচখচানি শুরু হলো। মেয়েটার চলে যাওয়ার সময়কার সেই মুখটা বারবার চোখের সামনে ভাসছিল। ওই রাগী চোখের পেছনে কি একরাশ কষ্ট ছিল, নাকি আমি সত্যি সীমা ছাড়িয়ে যাচ্ছি? সারাদিন ক্যাম্পাসে ঘোরাঘুরি করলেও মনটা কেমন জানি অস্থির হয়ে রইল। বিকেলের দিকে ডিপার্টমেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম নিশিব একা একটা বেঞ্চে বসে খাতাগুলো খুলে ঝড়ের বেগে লিখে যাচ্ছে। ওর বান্ধবীরা ওকে ডাকতে এলো। ও মাথা না তুলেই না করে দিল। বুঝলাম জেদ ওরও কম না। রাত 10টায় বাসায় ফিরে শুয়ে আছে, কিন্তু মাথায় শুধু নিশির ওই রাগী মুখটাই ঘুরছে। ওর জেদ দেখে নিজের জেদটা যেন একটু একটু করে ফিকে হয়ে আসছে। আমি কি তবে ওর প্রেমে পড়ছি, নাকি শুধু ঘৃণাটাই বাড়ছে? পরদিন ভার্সিটিতে গিয়ে মনটা কেন জানি কু গাইছিল। প্রতিদিন নিশিকে করিডোরে বা ক্যান্টিনে দেখা যায়, কিন্তু আজ কোথাও তার দেখা নেই। ভাবলাম হয়তো লাইব্রেরিতে বসে আমার সেই বিশাল খাতাগুলো লিখছে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, নিশির কোনো পাত্তাই নেই। নিশানকে নিয়ে ওর ডিপার্টমেন্টের সামনে গেলাম। কি রে আবির, তোর শাস্তি কি বেশি করা হয়ে গেল? মেয়েটাকে তো দেখছি না। আমি জানি না, হয়তো জেদ করে আজ আসেনি, কিন্তু নিশি তো এমন মেয়ে নয় যে কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যাবে। ঠিক তখনই দেখলাম নিশির বান্ধবী রিমি লাল চোখ করে আমাদের দিকে এগিয়ে আসছে। ওর মুখ দেখে মনে হলো ও আমাকে ছিঁড়ে খাবে। খুশি হয়েছেন তো আপনি? কাল রাতভর আপনার এই ছাইপাশ খাতাগুলো লিখতে গিয়ে নিশি এখন হাসপাতালে। ওর এমনিতেই লো প্রেশারের সমস্যা, তার উপর সারা রাত না ঘুমিয়ে লেখার ধকলও সইতে পারেনি। সকালে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল ও। কি বলছে এসব? হাসপাতালে কেন? আমি তো জাস্ট মজা করার জন্য দিয়েছিলাম। ও কেন সারা রাত জেগে লিখতে গেল? কারণ আপনার মতো নিচু মানসিকতার মানুষের কাছে ও মাথা নত করতে চায়নি। ও বলেছিল আমি লিখে ওর মুখে খাতাগুলো ছুঁড়ে মারব, যাতে ও আর কোনো দিন কোনো মেয়ের সাথে এমন করার সাহস না পায়। আপনি মানুষ নন আবির ভাই, আপনি একটা পাষাণ। রিমির কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধল। নিশান আমার দিকে অপরাধীর মতো তাকালো। আমার ভেতরে জেদ আর অহংকার মুহূর্তেই জল হয়ে গেল। আমি নিজেকেই নিজে ঘৃণা করতে শুরু করলাম। একটা সামান্য ইগোর জন্য আমি মেয়েটাকে বিপদে ফেলে দিলাম। আমি আর এক মুহূর্ত দেরি না করে রিমির কাছ থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে ছুটলাম। নিশানও আমার সাথে এলো। হাসপাতালে গিয়ে কেবিনের বাইরে দাঁড়ালাম। দরজার কাছ দিয়ে দেখলাম নিশি শুয়ে আছে।
হাতে স্যালাইন চলছে। ওর সেই সতেজ ফর্সা মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, রাগী চোখ দুটো এখন বন্ধ। আমি ধীর পায়ে কেবিনে ঢুকলাম। নিশির মা পাশে বসেছিলেন। রিমি আমাকে দেখে ওনার কাছে পরিচয় করিয়ে দিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মাসি, আমি আবির, নিশির সিনিয়র। আমি আসলে ওহ, তুমি আবির? নিশি আদৌ ঘুমে বারবার বলছিল, মা খাতাগুলো দিতে হবে, না দিলে ও আমাকে শান্তিতে থাকতে দেবে না। বাবা, আমার মেয়েটা খুব জেদি, কিন্তু ও খুব নরম মনের। তোমরা কেন ওকে নিয়ে এত মজা করো? ওনার কথা শুনে আমার মনে হলো মাটির নিচে ঢুকে যায়। লজ্জায় আমি কোনো কথা বলতে পারলাম না। ঠিক তখনই নিশি চোখ মেলল। আমাকে দেখেই ওর দুর্বল চোখে আবার সেই রাগের ঝিলিক ফুটে উঠল। আপনি এখানে কেন? খাতাগুলো আমি রিমিকে দিয়ে পাঠিয়ে দেব। আমার ব্যাগেই আছে, নিয়ে চলে যান এখান থেকে। আপনার মুখ আমি দেখতে চাই না। নিশি, শোনো, আমি সত্যি খুব দুঃখিত। আমি বুঝতে পারিনি তুমি সিরিয়াসলি নিয়ে নেবে। আমি শুধু তোমার জেদ দেখতে চেয়েছিলাম। জেদ তো দেখলেনই, এবার কি শান্তি পেয়েছেন? আপনি জানতেন না যে সম্মান কিনতে পাওয়া যায় না, কিন্তু আপনি এটা জানতেন যে ভয় দেখিয়ে কাউকে খাটিয়ে নেওয়া যায়। আপনি আপনার জয় পেয়েছেন, এবার যান। আমি জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করিনি, কিন্তু আজ নিশির সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। ওর ওই ফ্যাকাশে মুখ আর চোখের পানি আমার হৃৎপিণ্ডের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। আমি কেবিন থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে নিশানের কাঁধে হাত রেখে বললাম, নিশান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে। এই মেয়েটার কাছে আমি হেরে গেছি। তুই কি ওর প্রেমে পড়ে গেছিস আবির? প্রেমে পড়েছি কি না জানি না, কিন্তু এই রাগী মেয়েটাকে সুস্থ করার দায়িত্ব এখন আমার। ও আমাকে যতবার তাড়িয়ে দেবে আমি ততবার ওর কাছে ফিরে আসব। শাস্তি দেওয়ার জন্য নয়, ক্ষমা চাওয়ার জন্য। নিশিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। এই 7 দিন আমি একবারের জন্য ওর সামনে যাইনি। আমি জানতাম এই মুহূর্তে আমার মুখ দেখা মানে ওর রাগ আরও বাড়িয়ে দেওয়া। তবে আমি বসেও ছিলাম না। প্রতিদিন ওর পছন্দের চকলেট আর একটা করে সাদা গোলাপ ওর বান্ধবীর মাধ্যমে পাঠাতাম। চিরকুটে কোনো নাম থাকতো না, শুধু লেখা থাকতো, মাফ করে দিও। আজ ভার্সিটির অডিটোরিয়ামের পেছনে নিরিবিলি জায়গায় আমি নিশির জন্য অপেক্ষা করছি। রিমিকে অনেক অনুরোধ করে রাজি করেছি যাতে ও নিশিকে এখানে নিয়ে আসে। হাতে একটা ছোট্ট বক্স আর একগুচ্ছ রক্তলাল গোলাপ। বুকটা আজ ধকধক করছে, যেন জীবনের প্রথম ভাইবা দিতে এসেছি। কিরে, হাত পা কাঁপছে কেন? থাপ্পড় খাওয়ার সময় তো খুব সাহস ছিল। আজ কি চর খাবি নাকি ফুল দিবি? তুই যা তো এখান থেকে। আজকে আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। দূর থেকে দেখলাম নিশি আসছে। ওর শরীর এখন অনেকটা সুস্থ, কিন্তু মুখটা এখনও গম্ভীর। আমাকে দেখেই ও থেমে গেল। রিমি ওকে ধাক্কা দিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে চলে গেল। নিশি আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখের সেই আগুন যেন আজ একটু স্থিমিত। রিমি বলল, খুব জরুরি কথা আছে। আপনার ডায়েরি বা খাতা কি আরও বাকি আছে? এবার কি আমাকে মেরে ফেলার ইচ্ছে? নিশি, প্লিজ ওসব কথা আর বলো না। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। সিনিয়রিটির দাপট দেখাতে গিয়ে আমি আসলে নিজের নিচু মানসিকতারই পরিচয় দিয়েছি। কিন্তু এই 7 দিন তোমার থেকে দূরে থেকে আমি একটা জিনিস বুঝেছি। কি বুঝেছেন? যে আমাকে ভয় দেখানো সহজ নয়? না, আমি বুঝেছি যে তোমার ওই রাগী চোখগুলো না দেখলে আমার দিন কাটে না। তোমার এই তেজ, তোমার এই ব্যক্তিত্ব আমাকে পাগল করে দিয়েছে। আমি সারা জীবন ওই শাসনের তলে থাকতে চাই। যে হাত দিয়ে তুমি আমাকে চড় মেরেছিলে, সেই হাতটাকে সারা জীবনের জন্য আমায় দেবে? আমি পকেট থেকে আংটির বক্সটা বের করে ওর সামনে ধরলাম। নিশি যেন আকাশ থেকে পড়ল। ও ভাবতেও পারেনি যে আমি ওকে প্রপোজ করব।
ওর গাল দুটো রাগে নাকি লজ্জায় লাল হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আপনি আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি জানেন আপনি কি বলছেন? আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা থেকেই তো ভালোবাসা শুরু হয় নিশি। আমি জানি আমি তোমার যোগ্য নই, কিন্তু আমি কথা দিচ্ছি এই রাগী আবিরকে তুমি যেভাবে ইচ্ছা শাসন করো, আমি কিচ্ছু বলবো না। শুধু আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আপনি খুব অদ্ভুত। প্রথমে অপমান করলেন, তারপর অসুস্থ বানালেন, আর এখন বলছেন ভালোবাসেন। এত সাহস পান কোথায়? সাহস তো তোমার থেকেই পেয়েছি। ওই দিন যে মেয়েটা সবার সামনে আমাকে চড় মারতে পারে, সে নিশ্চয়ই আমাকে সামলানোর ক্ষমতাও রাখে। বলো নিশি, আমার এই রাগী বউ কি তুমি হবে? নিশি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ আমার হাত থেকে গোলাপের তোড়াটা কেড়ে নিল। ওর চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার মুখে একটা হালকা হাসির রেখা। আংটিটা এখনো পরিয়ে দিচ্ছেন না কেন? আবার কি চড় খাওয়ার ইচ্ছে হয়েছে? ওর কথা শুনে আমার মনে হলো আমি যেন পুরো পৃথিবীটা জয় করে ফেলেছি। আমি কাঁপা কাঁপা হাতে আংটিটা ওর আঙ্গুলে পরিয়ে দিলাম। করিডোরের আড়াল থেকে নিশান আর নিশির বান্ধবীরা হাততালি দিয়ে উঠল। নিশি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মনে রাখবেন আবির সাহেব, আপনার সব বদ অভ্যাস কিন্তু আমি বিয়ের পর এই হাতেই ঠিক করব। তখন কিন্তু পালানোর পথ পাবেন না। আমি হাসি দিয়ে বললাম, আমি তো সারা জীবন তোমার এই খাঁচাতেই বন্দি থাকতে চাই নিশি, আমার রাগী মেয়েটা। আমাদের বিয়ের আজ 1 বছর পূর্ণ হলো। ভার্সিটির সেই করিডোরের চট থেকে শুরু করে আজকের এই বাসঘর পর্যন্ত সব কিছুই যেন কোনো সিনেমার মতো মনে হলো। নিশি আমার জীবনে আসার পর আমার ছন্নছাড়া জীবনটা একবারে গুছিয়ে দিয়েছে। তবে একটা জিনিস মোটেও বদলায়নি, আর সেটা হলো ওর ওই জগদ্বিখ্যাত রাগ। আজকে অফিস থেকে ফিরতে আমার প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে। হাতে নিশির প্রিয় বেনিফুলের মালা আর একটা নীল শাড়ি। ড্রয়িং রুমে পা রাখতে দেখলাম নিশি সোফায় হাত ভাঁজ করে বসে আছে। ওর নাকের ডগা রাগে লাল হয়ে আছে। বুঝলাম আজ কপালে শনি আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখেছেন কটা বাজে? আমি বলেছিলাম না ঠিক 7টায় বাসায় ফিরতে? আজ আমাদের অ্যানিভার্সারি। সেটা কি আপনার মনে আছে, নাকি ভার্সিটির মতো এখনো সব ভুলে বসে থাকেন? নিশি, আসলে রাস্তায় জ্যাম ছিল, আর তোমার জন্য এই গিফটটা নিতে গিয়ে একটু। কোনো অজুহাত শুনবো না। আমি না খেয়ে বসে আছি আর আপনি আয়েশ করে শপিং করছেন। আপনার এই নীল শাড়ি দিয়ে আমি কি করব? এখনই আমি বাপের বাড়ি চলে যাব। আমি জানি এই রাগ ভাঙানোর একটাই উপায়। আমি ধীর পায়ে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। ওর চুলে বেলি ফুলের মালাটা গুজে দিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। নিশি প্রথমে একটু ছটফট করলেও আস্তে আস্তে শান্ত হয়ে গেল। রাগী বউ আমার, রাগ করলে তোমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে, কিন্তু এই সুন্দর মুখটা গোমড়া করে রাখলে আমার খুব কষ্ট হয়। মাফ করে দাও না আজকের মতো। আপনি সব সময় এমন করেন। জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম? ভেবেছি আপনি বুঝি আমাদের দিনটার কথা ভুলেই গেছেন। আমি ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলি, তোমাকে ভোলা কি সম্ভব? তুমি তো আমার সেই জুনিয়র যে একটা চড় মেরে আমার হৃদয়ের দরজা খুলে দিয়েছিলে। আজ আমি তোমার কাছে কৃতজ্ঞ নিশি। তুমি না থাকলে আমি হয়তো এখনও সেই বখাটে সিনিয়রই থেকে যেতাম। নিশি এবার ঘুরে আমার দিকে তাকালো। ওর রাগী চোখে এখন অঝোর ধারায় মায়া আর ভালোবাসা উপচে পড়ছে। ও আমার শার্টের বোতাম নিয়ে খেলা করতে করতে মুখ তুলে তাকালো। জানেন আবির, মাঝে মাঝে আমার খুব ভয় হয়। এত সুখ কি আমার কপালে সইবে? আমি তো আপনাকে শুধু বকি আর শাসন করি। আপনি বিরক্ত হন না? মোটেও না। তোমার এই শাসনই তো আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা। আমি চাই সারা জীবন তুমি এভাবেই আমাকে বকা দাও, আর আমি এভাবেই তোমার রাগ ভাঙাই। কারণ তোমার এই রাগের আড়ালে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা। আমি কোল থেকে নিশিকে 5 কোলা করে তুলে নিলাম।
ও লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। বারান্দায় তখন রূপালি চাঁদের আলো খেলা করছে। আমাদের ছোট্ট এই ঘরটা আজ ভালোবাসা আর হাসিতে ভরপুর। ভার্সিটির সেই প্রথম দেখা, সেই অপমান, সেই প্রতিশোধের নেশা, সবই আজ সুন্দর এক স্মৃতি। নিশি শুধু আমার বউ নয়, ও আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমাদের এই মিষ্টি ঝাল সম্পর্কের যাত্রা এভাবে চলতে থাকবে, যেখানে রাগ হবে সম্পর্কের মশলা আর ভালোবাসা হবে তার মূল স্বাদ। ধন্যবাদ নিশি, আমাকে এতটা ভালোবাসার জন্য। আমার রাগই বউটা, আমি তোমায় বড্ড ভালোবাসি। তো দর্শক, আমরা গল্পটি আজকে এখানে শেষ করছি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।